একজন সংবাদ উপস্থাপক উপস্থাপনা করতে করতে কেঁদেই দিল। অনেকে ভিউ বাড়ানোর জন্য এমন কিছু করে বসেন যেটা আসলে শিল্পের সঙ্গে যায় না এবং সেখান থেকে আসলে শেখার কিছু নেই। আপনি যদি উদার হন এবং আপনি যদি নিষ্ঠাবান থাকেন আপনার কাজের প্রতি, ওই জায়গাটা নিয়ে স্থান তৈরি করার জন্য আপনার কারোর সাথে যুদ্ধে যাওয়ার দরকার। আমার ৮টার সংবাদ যাতে ৮টাই যাচ্ছে বা আমার চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা যাতে কোনো রকম ঝামেলা না পড়ে। কাজী সব্যসাচী পুরস্কার পেয়েছেন, বাংলাদেশ থেকে একমাত্র প্রথমবার আমাকেই দিল। আসলে জানার শেষ নেই। আবৃত্তি জার্নালের সম্পাদক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। আমার মায়ের খুশি দেখে আমার অনেক খুশি লেগেছে। ওই যে প্রফেশনাল কম্পিটিশনের জায়গা, প্রতিযোগিতার জায়গা থেকে সবাই তো ভালো কাজগুলো করতে যায়। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের সংবাদের নিয়মিত আয়োজন কথা প্রসঙ্গে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা প্রসঙ্গে অনুষ্ঠানে নিয়মিত অতিথিদের আমন্ত্রণ জানিয়ে থাকি। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি হচ্ছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, সফল উপস্থাপিকা, প্রশিক্ষক ফারহানা তৃণা। আমরা আজকে তার কাছ থেকে এই ঈদ মৌসুমে তার ব্যস্ততা, তার কর্মজীবন ইত্যাদি বিষয়ে অনেক বিষয় আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ফারহানা তৃণা, আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই স্বাভাবিকভাবে জানতে চাচ্ছি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকা শহরে পরিচিত একটি বিষয়, আপনিও জানেন, আমরাও জানি, আমরা সবাই জানি, আমরা ভুক্তভোগী। আমাদের অনেক অবকাঠামো হচ্ছে, মেট্রো রেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরও এই যে বিশৃঙ্খলা এবং যানজট, তার ফাঁদে কিন্তু আমাদের পড়তে হচ্ছে। তা আপনার যে কাজ সেটি হচ্ছে সময় মতো কর্মস্থলে পৌঁছাতে হবে। একজন উপস্থাপককে সময় মতো তার টিভি স্টেশনে, কর্মস্থলে, ওয়ার্ক স্টেশনে পৌঁছাতে হবে। আপনি উপস্থাপক হিসেবে অনেক জায়গায় কাজ করেছেন এবং এখনো করছেন। তা আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন কিনা যে এই যে যানজটে আপনি আপনার সময় চলে যাচ্ছে, পৌঁছাতে পারছেন না, কিভাবে সেখানে পৌঁছালেন, কোনো অভিজ্ঞতা আছে কিনা? অবশ্যই, যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সংবাদের ক্ষেত্রে, অন্য প্রোগ্রাম উপস্থাপনার ক্ষেত্রে না হয় নাই বললাম, যেহেতু রেকর্ডেড থাকে, কিন্তু যেহেতু সংবাদটা আমাদের পুরোপুরি লাইভ থাকে, সরাসরি সম্প্রচারিত হয়, সেখানে ৮টার সংবাদ ৮টাই যাবে, ৯টার সংবাদ ৯টাই যাবে। এবং ঢাকার মতো ট্রাফিকের শহরে এটা অনেক বড় চ্যালেঞ্জ। শুধু আমি নই, যে কোনো সংবাদ উপস্থাপকের জন্যই অনেক বড় চ্যালেঞ্জ, যেহেতু অনেক অবকাঠামো হচ্ছে আমাদের। এই বাস্তবতাকে আমরা মেনে নিয়ে আসলে আমার মনে হয় প্রত্যেকেই আমরা ব্যাক ক্যালকুলেশন করি, বা আমার যে গন্তব্য, কর্মসংস্থানের যে জায়গাটি, সেখানে হয়তো যেতে আধা ঘন্টা লাগে রেগুলার, কিন্তু আমি যখন ব্যাক ক্যালকুলেশন করি তখন আমি ভেবে নিই এরকম যে আমি ওটা ধরে নিব যে আসলে ১ ঘন্টা, যদিও পথটা আধা ঘন্টার, কিন্তু ১ ঘন্টা মানে হাফ এন আওয়ার আমার হাতে থাকবে। আমি আবার আমার ব্যক্তিগত কারণে আরো ১ ঘন্টা এক্সট্রা হাতে রাখি, কারণ যে কোনো কিছুই হঠাৎ করে ঘটতে পারে। সেটা চিন্তা করি যে আমার মনে হয় ঠিক আছে, গন্তব্যে গিয়ে দরকার হলে একটু আগেই বসে থাকলাম, কিন্তু আমার যেই কমিটমেন্টের জায়গা, সেই জায়গাটা তো আসলে ঠিক থাকছে, প্রকৃত থাকলো। এবং আমার ৮টার সংবাদ যাতে ৮টাই যাচ্ছে বা আমার চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা যাতে কোনো রকম ঝামেলা না পড়ে, বা আমাকেও যাতে বিব্রত না হতে হয়, তাদেরকেও যাতে বিব্রত না হতে হয়, এই দায়িত্ববোধটা শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেক উপস্থাপকেরই থাকে। তারপরেও কিছু কিছু সময় আসলে অনেকেই দেখা যায় যে এতটাই নিরুপায় হয়ে যায়, হয়তো বাধ্য হয় যে ক্যান্সেল করতে। তবে আমার ক্ষেত্রে আমি বলবো যে এরকম ঘটনা আমি একটু গর্ব করেই বলতে চাই যে আজ পর্যন্ত কখনো ঘটেনি। এই যে আপনার উপস্থাপনা জীবনে, উপস্থাপক জীবনে কখনো কি অনুষ্ঠান করতে গিয়ে আপনি ভালো করছেন, মানে কোনো বিব্রতকর অবস্থায় পড়েছেন কিনা, খুব কষ্ট পেয়েছেন, দুঃখবোধ ছিল, কিন্তু পরে আবার আপনি সেটাকে উপভোগ করেছেন? ওভাবে দুঃখবোধের কথা হয়তো কাজ করতে করতে অনেক সময়, এখন যে জায়গায় চলে এসেছি, অনেক সময় মনেও নেই। মনে তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হয়তো দাগ কাটে, যেহেতু আপনি বলছেন আমি ভাবছি, এবং এই মুহূর্তে আমার হঠাৎ করে যেটা মনে পড়ছে, হ্যাঁ একদম ক্যারিয়ারের শুরুর দিকে এমন ছিল, ক্ষুদ্র দুঃখ ছিল। তো আমি আবার সবসময় যে বলে না যে আমাদের ইংরেজিতে একটা প্রভাব আছে যে when life offers you লেমন ইউজ ইট ইন টাকিলা, মানে তুমি ওই সিচুয়েশনটাকে অমন কিছু করে নাও যাতে তোমার জন্য ওটা আরো সহনীয় হয়ে যায়। তো
একদম যখন প্রথম ক্যারিয়ারে শুরু, এখন তো অনেক বছর অনেকটা পথ চলে এসেছি, তো তখন দেখা যায় যে প্রফেশনাল জেলাসি হোক বা কম্পিটিশন যেটাকে আমরা বলি, এটা সব জায়গায় থাকে, প্রতিযোগিতা থাকে। তো সেই জায়গা থেকে আমার জন্য আমি কিছু আমি গড ব্লেসড, বা আমি সবসময় আমি বিশ্বাস করি যে যেহেতু আল্লাহতে বিশ্বাস করি, ওই দিক থেকে আমার একটা সবসময় ভরসার জায়গা ছিল। তো দেখা যেত যে আমি আমার চেষ্টাটা কখনো কমতি করতাম না, এবং ক্যারিয়ারের শুরুতে আমি কিছু সুযোগ পেয়েছি যে নতুন কিছু এক্সপেরিমেন্ট করার। হয়তো কোনো একটা প্রোগ্রাম শুরু হচ্ছে, আমি আমার চ্যানেলের সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছি, হয়তো ওই চ্যানেলে একটা টক শো শুরু হচ্ছে নতুন করে, অথবা দেখা গেল যে একটা মিউজিক্যাল শো শুরু হবে, প্রথম শো, সবাই কিন্তু জানে না যে কিভাবে কি হবে, সবার মধ্যেই একটা কাজ করে। কোনো কারণে আমাকে হয়তো আমার পারফরমেন্স দেখে ওরা সিলেক্ট করলো, যাচ্ছে ঠিক আছে এই মেয়েটার উপর নির্ভর করা যায়, ফারহানাকে দিয়ে শুরু করা যাক, কি অবস্থা। তো আমি এই দিক থেকে ওই যে বললাম যে আমি খুশি, এবং আমি এটা খুব গর্ববোধই করি যে শুরু করলাম, এবং করার পরে দেখা গেল যে হয়তো প্রোগ্রামটা খুব ভালো যাচ্ছে, এবং কয়েকদিনের মধ্যেই ওটা দর্শকের একটা পছন্দের জায়গা তৈরি করলো। সমস্যাটা তখন শুরু হয়, ওই যে প্রফেশনাল কম্পিটিশনের জায়গা, প্রতিযোগিতার জায়গা থেকে সবাই তো ভালো কাজগুলো করতে যায়। এখন আপনি যখন প্ল্যাটফর্মটা তৈরি করছেন, ওই সময় একটু হ্যাসেল থাকে, তৈরি হয়ে গেলে তো তারপর ওই জায়গাটাই সবাই থাকতে চায়, সবাই নিতে চায়। তো এরকম হয়তো ছোটখাটো কিছু দেখা যাচ্ছে যে আমি হয়তো উপস্থাপনা করে ফেলেছি কয়েকটা প্রোগ্রাম, হঠাৎ করে একদিন গিয়ে প্রডিউসার হয়তো আমাকে বলছেন একটু ছোট সমস্যা হয়েছে, কারণ ওনারা আমাকে হয়তো কাজের কারণে খুব নির্ভর করছিলেন, হঠাৎ করে উনিও নিতে পারেননি চেঞ্জটা, তখন বলছে যে আজকে থেকে উপরে নির্দেশ আছে এই প্রোগ্রামটা অমুককে দিয়ে করাতে হবে। অবশ্যই প্রথম শুনে আমার কাছে যেটা কাজ করতো, আমি কি ভুল করলাম, মানে আমার কি কোনো ভুল ছিল, তাহলে আমি ওই ভুলগুলো কাটিয়ে উঠবো। আপনার পারফরমেন্সে আমরা সবাই হ্যাপি, আমরাও বুঝতে পারছি যে এটা হয়তো বা অন্য কেউ নিতে চাচ্ছে, বা এটা ঠিক আছে। তখন আমি নিজেকে সান্ত্বনা দিতাম, আমি তখন মোটামুটি শুরু করেছি আমার ক্যারিয়ারের, তো যারা নিতে চাচ্ছে তারা তো অনেকদিন ধরেই কাজ করছে, ঠিক আছে উনি নিক, উনি সিনিয়র, উনি করুক, কোনো সমস্যা নেই। আমি একটু উদার হই সবসময়, যে মানে সংকুচিত যদি থাকি তাহলে একসময় আমিও তো ওই জায়গায় যাব, তখনও তো মানে ওই বিষয়গুলো আসলে থাকে। তো এইভাবে আসলে পথ চলতে গিয়ে দেখা গেছে ওই যে বিশ্বাস এবং কাজের প্রতি একাগ্রতা, এটা গর্ব করেই বলতে চাই যে প্রোগ্রাম, হয়তো কোনো প্রোগ্রাম থেকে উপরের নির্দেশের কারণে কিছু সময়ের জন্য বাদ পড়েছি, কিন্তু যোগ্যতার কারণে ওটা ফিরে আবার আমার কাছেই এসছে। আপনি যদি উদার হন এবং আপনি যদি নিষ্ঠাবান থাকেন আপনার কাজের প্রতি, ওটা নিয়ে, ওই জায়গাটা নিয়ে স্থান তৈরি করার জন্য আপনার কারোর সাথে যুদ্ধে যাওয়ার দরকার নেই। আপনার যোগ্যতা থাকলে ওটা আপনার কাছে এমনি। তার মানে এখানে একটি লাইন আমি বলতে চাই, সেটি অনেকেই উচ্চারণ করেন, সেটা হচ্ছে যোগ্য যে ভাগ্য তাহার কবু নাই টোটে। একদম প্রথম যে উপস্থাপনার যে অভিজ্ঞতা, সেটা আপনার স্মৃতি থেকে যদি আমাদের বলেন, কেমন ছিল সেই দিনটা? সংবাদ উপস্থাপনা, আমার উপস্থাপনা শুরু হচ্ছে বাংলাদেশ টেলিভিশন দিয়ে, এবং তখন মায়ের হাত ধরেই আসলে আসা। আমার মাও আবৃত্তি করতেন বা শিল্প চর্চার সাথে আমাদের যে পরিবার, আমার খালা সবাই খুব কালচারাল মাইন্ডেড। তো দেখা গেছে ওই জায়গা থেকে টিভিতে অডিশন দেয়া, সেখানে উত্তীর্ণ হওয়া, সাথে করে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো পরিবার থেকে আসলে আমি সাপোর্ট পেয়েছি। এবং নার্ভাসনেস তো আসলে কাজ করে, যে একটা নতুন জায়গা, হ্যাঁ অবশ্যই ছিল, এবং চেষ্টাও ছিল আমার দিক থেকে। চেষ্টা মায়ের জন্য ছিল, কারণ মনে হতো যে উনি আমাকে নিয়ে যাচ্ছেন, আমার জন্য হচ্ছে উনি চাচ্ছেন, কারণ মা ওনার সংসার জীবনে সময় দিতে গিয়ে তো একটা সময় পরে দেখা গেছে ওনার শখের অনেক বিষয় উনি শেষ পর্যন্ত নিতে পারেনি। আমার মা কিন্তু চাকরিজীবী মা ছিলেন, কিন্তু দেখা গেছে যে সংসার চাকুরি সবকিছু মিলে ওনার যেই কালচারাল যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, উনি হয়তো ভালো আবৃত্তি করতে পারতেন, সেই জায়গাটা হয়তো কিছুটা ভাটা পড়েছে। ওই জায়গা থেকে উনি চাইতেন ওনার শখগুলো আমাদেরকে দিয়ে পূরণ করাতে, এবং সেটা আমরা বুঝতাম, হ্যাঁ একদম, তুমি এটা করো ওইটা করো, আমি নিয়ে যাচ্ছি। তো তখন ওনার কারণে মনে হতো যে না আচ্ছা ঠিক আছে, এই জায়গাটায় আমাকে অডিশন, এবং আমি টিকে এসেছি। মানে যখন আমি বিটিভিতে অডিশন দিয়েছি, আমি একটু কনফিউজ ছিলাম যে আমি পারবো তো, কারণ এতগুলো জাজ বসে আছে, সবাই মানে যেভাবে খুব
ছোট মানুষ আমি, তখন তো ভয়ই লাগে যে আমাকে কাগজে কলমে কত নাম্বার দিচ্ছে আল্লাহ জানে কি হবে। কিন্তু যখন ফলাফলটা আসে বা ওই চিঠিটা যখন পাই ওখান থেকে, তখন আমার মায়ের খুশি দেখে আমার অনেক খুশি লেগেছে, না ভীষণ ঠিক আছে, খুশি। ভীষণ খুশি যে উত্তীর্ণ হয়েছে এরকম। তো এই তো তারপর তো আস্তে আস্তে দেখা যাচ্ছে সংবাদে আসে এবং অন্যান্য বিভিন্ন যে ক্যারিয়ারের ক্ষেত্রগুলো। প্রামাণ্যচিত্র আপনি কণ্ঠ দিচ্ছেন বা সংগঠনও করছেন, মানে বিকাশ ঘটলো এবং বিভিন্ন শাখায় আপনার যে উপস্থিতি, সেটি সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একটি বিষয় বলি, সেটা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ভাষার মাস ফেব্রুয়ারি আসলেই আমরা কিন্তু এটা নিয়ে কথা বলি, আর বাকি 12 মাসের মধ্যে 11 মাস আমরা কথা বলি না। কিন্তু এটা চর্চা হয়ে আসছে বিভিন্ন বেসরকারি টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশন আমি বলবো না, বিভিন্ন বেসরকারি টেলিভিশন, এমনকি ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা দেখি উপস্থাপক যারা, তারা বাংলা সঠিকভাবে শিল্পিতভাবে উপস্থাপন করেন না, এবং এতে দর্শক শ্রোতারও কিন্তু বিরক্ত হন। অনেকে ভিউ বাড়ানোর জন্য এমন কিছু করে বসেন যেটা আসলে শিল্পের সঙ্গে যায় না, এবং সেখান থেকে আসলে শেখার কিছু নেই। তো এই পরিস্থিতি আপনি দেখছেন কিনা, আপনার পর্যবেক্ষণ কি? একদম যে কথাটি সঠিক নয় সেটা নয়, অবশ্যই এমন কিছু ঘটে দেখি, দর্শকের কাছ থেকে এমনটা শুনতে পাওয়া যায়। জায়গাটা তো ভিজুয়াল মিডিয়া, তো আপনি যাই করছেন সেটা কিন্তু থেকে যাচ্ছে, অনলাইনেই থেকে যাচ্ছে বা আমাদের আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে থেকে যাচ্ছে। তো আমি ভুল একটা কিছু উচ্চারণ করলে বা ভিউ বাড়াবার জন্য হয়তো অতিরঞ্জিত ভাবে অতি আবেগ দিয়ে কোনো কিছু উপস্থাপন করছি, সেই জিনিসটা ক্ষণিক সময়ের জন্য দর্শক নিচ্ছে, কারণ দর্শক আসলে মজা পাচ্ছে। তারা ভাবছে একজন সংবাদ উপস্থাপক উপস্থাপনা করতে করতে কেঁদেই দিল, সেটাই আমার ভিউজ বাড়াচ্ছে। কিন্তু আমরা তো যারা এখানে আছি, যারা কাজ করছে অনেকদিন ধরে, সবাই যদি মানে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে, ওটাকেই যদি সবকিছু মনে করে ওই একইভাবে কান্নাকাটি শুরু করি সব চ্যানেলে, তাহলে কি ব্যাপারটা গ্রহণযোগ্য হবে? তার মানে এটা আসলে গ্রহণযোগ্য নয়। ওটা কেউ কেউ করছে ওই যে আপনি যে কথাটা বললেন ভিউ বাড়াবার জন্য। স্ট্যান্ডার্ড যদি হতো তাহলে সবাই কেঁদে দিত। অভিনয় শিল্পী, তার যেটা সাজে সেটা আমার সাজে না। আমি একজন উপস্থাপক, আমি ব্যথিত, আমি ভারাক্রান্ত, কিন্তু আমি বাচিক শিল্পীর সাথে, বা আমি বলবো যে এটা কথারই একটা মাধ্যম। সংবাদ উপস্থাপনা, আবৃত্তি, ভয়েস, এগুলো সবই হচ্ছে কণ্ঠের সাথে রিলেটেড। সেই জায়গা দিয়ে আমি যদি আমার কণ্ঠ দিয়েই প্রকাশ না করতে পারি, আমার ফেস দিয়ে এক্সপ্রেশন দিয়ে নীরবভাবে প্রকাশই না করতে পারি, আমার ওটা বোঝাবার জন্য সেই চোখের পানির আশ্রয় নিতে হয়, তাহলে তো সেটা অভিনয়ের মতোই অনেকটা হয়ে যাচ্ছে। পার্থক্যটা কোথায়? সামনে ঈদ, আমরা যখন কথা বলছি কুরবানির হাটে বেচাকেনা শুরু হয়ে গেছে, বাড়ি যাওয়া শুরু হয়েছে। তো একজন উপস্থাপক, আপনার এবার ব্যস্ততা কেমন? আমি রোজার ঈদের ছুটি পেয়েছি, তো কোরবানি ঈদ আমি অবশ্যই থাকছি এবং দর্শকদের সাথেই থাকছি। আমার ঈদে যদি নিউজ যে সময় থাকবে সে সময় হয়তো ওটা আবার অন্যরকম একটা অভিজ্ঞতা আমি বলতে চাই, কারণ পারিবারিক ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় যে অফিস থেকে ছুটি নিতে হয়, আবার অফিসেরও কিছু নিয়ম কানুন থাকে, সেটাও আমাদের মেনে চলতে হয়। সেই জায়গা থেকে হয়তো আমরা যখন হচ্ছে, আমার যেমন এবারের ঈদটা চ্যানেলে কাজ করা হবে, তো তখন ওই বাসায় কিছুটা সময় দিয়ে ঘর বাড়ির কাজ গুছিয়ে রান্না বান্নাও করে সবকিছু করে হয়তো অফিসে গিয়ে আবার অফিস কলিগদের সাথে ঈদের সময় শুভেচ্ছা বিনিময় করা, বা ওখানেও ছোট করে একটু সবাই ছবি তুলছে, খাওয়া দাওয়া হচ্ছে, সেলামি দেওয়া হচ্ছে, আদান প্রদান হচ্ছে, ওটার মধ্যে কিন্তু একটা মজা আছে। সেই সময়টাকে উপভোগ করার। যতদূর জানি যে আপনি বলছিলেন যে মায়ের কাছে, মায়ের মাধ্যমে সে যে অডিশন দিতে যাওয়া, উপস্থাপনা, আবৃত্তিটাও কিন্তু মায়ের মাধ্যমেই কিন্তু আপনার হাতে করি। এটা যদি একটু বলেন, কবে, কিভাবে? ছোটবেলা থেকে আসলে আমাদের তো যখন দেখা যায় যে আমরা বাংলা বলতে শিখি বা পড়তে শিখি, তখন তো মায়ের কাছ থেকে আসলে প্রত্যেকটা সন্তানই মনে হয় গান শুনে, কবিতা শুনেই বড় হয়। তো আমার মা বাড়তি করে হয়তো উনি আবৃত্তির চর্চা করতেন। বাবা মার পরিচয়ও কিন্তু হয়েছে কোনো একটা আবৃত্তির মঞ্চেই, তাকে হ্যাঁ যেটা পরিচয় হচ্ছে ওখান থেকে। এবং আমার পরিবারে আমার খালা যিনি, উনি একজন কবিও বলা যায়, কারণ হচ্ছে ওনার নাম লায়লা বিলকিস বানু। উনি বেগম পত্রিকায় বেশ ছড়া লিখতেন, কবিতা, গল্প, এবং সাহিত্য সভায় যেতেন। তার মানে আমাদের আজকের যে ফারহানা ত্রিনা, যার সঙ্গে আমি কথা বলছি, তিনি সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন এবং তার যে আশপাশের লোকজনও কিন্তু
আমরা বলবো যে মানে সংস্কৃতির যে সঙ্গেই তারা সেই বেড়ে আবহটা উঠেছিলেন, ছিল আবহ ছিল। পরিবারে, যার কারণে ওই যে বললাম না যে আমি যখন হয়তো পুরোপুরি বুঝতাম না যে কবিতা কি, সাহিত্য সভায় খালার সাথে চলে গেছি, হয়তো উনি আমাকে নিয়ে গেছে, ওনারা আলোচনা করছে কিছু নিয়ে, আমি বুঝিও না সব শব্দের কিন্তু মানে, আমি শুনছি কিন্তু আমি শুনছি। তো সেই জায়গা থেকে হয়তো নিজেকে মানে ওরকম মনে হয়েছে যে না ঠিক আছে, আমিও এমন হতে চাই, বা আমিও বাংলাটা ঠিকঠাক বলতে চাই, উপস্থাপনা পেশায় আসতে চাই। এই ভালোবাসাটা আসলে হয়তো ওখান থেকে সুপ্তভাবে মা খালার মাধ্যমেই বপন হয়ে গেছে। কোথায় কোথায় কাজ করেছেন? বাংলাদেশ বেতারে এবং বাংলা ভিশনে আমি এখনো কাজ করছি। বাংলাদেশ বেতারে আমি ইংরেজি সংবাদ উপস্থাপন এবং উপস্থাপনার সাথে জড়িত আছি। বাংলা ইংরেজি দুটো? বাংলা ইংরেজি দুটোর সাথেই আছে, যেহেতু বাংলাদেশ বেতারটা তো আসলে সরকারি রেডিও স্টেশন, যেখানে আমাকে দর্শক শ্রোতা শুধু শুনতে পায়, দেখার বিষয়টা নাই। আর বাংলা ভিশনে আমি বাংলা প্রেজেন্টার হিসেবে আছি, যারা আমাকে দেখেন, শোনেন, চেনেন, ওভাবেই চেনেন বাংলা ভিশনের প্রেজেন্টার হিসেবে। এর আগে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলাম, তার আগে এশিয়ান টিভিতে কাজ করি, তার আগে বিটিভিতে কাজ করেছি। এইভাবেই আসলে ক্যারিয়ারটা শুরু এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলছে। আপনি তো বিটিভির তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী। প্রামাণ্য চিত্রেও আপনার কণ্ঠস্বর শুনি, সেখানেও তো আপনি আছেন। হ্যাঁ, অন্যান্য অনেক চ্যানেলের সাথে কাজ করা হয়েছে, যেমন চ্যানেল 24 এর একটা প্রোগ্রামই যেত মেড ইন বাংলাদেশ। তো প্রোগ্রামের থিমটাই অনেক সুন্দর ছিল, ওটার কোনো উপস্থাপক ছিল না, ওটা ডকুমেন্টারি টাইপের, বাংলাদেশের যত মানে মৃৎশিল্প বলেন বা বাংলাদেশি প্রোডাক্ট যেগুলো, নেপথ্যের পুরো কণ্ঠটা, যেই দেখা গেল যে 25 মিনিট বা 20 মিনিট যে ওটা পুরাটাই আমার ছিল। ধারা বর্ণনার এটা অনেকগুলো পর্ব গেছে এবং বেশ জনপ্রিয় ছিল। এরপর হঠাৎ করে হয়তো মানে বিভিন্ন কারণে প্রোগ্রামটা আর কন্টিনিউ হয়নি। আবৃত্তি জার্নালের সম্পাদক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন, সেটা কবে থেকে এবং কেমন লাগছে? আচ্ছা, এখানে মজার বিষয় হচ্ছে আবৃত্তি জার্নাল নামটাই, কারণ আমরা তো জার্নাল বললেই বুঝি যে এটা আসলে সাংবাদিক বা সাংবাদিকতা কিছু, আর এটা হচ্ছে আবৃত্তি জার্নাল, মানে আসলে আবৃত্তির সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে সবকিছু করা। এবং এটা যে প্ল্যাটফর্ম থেকে হচ্ছে, এটা একটা ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আবৃত্তি অনলাইন। এখানে যারা জড়িত আছে, সিঙ্গাপুর থেকে বাঙালি, সুইজারল্যান্ড থেকে আছে, ইংল্যান্ড থেকে আছে, বিশ্ব বাংলাকে খুঁজে পাচ্ছে। এবং এরা এই প্ল্যাটফর্মটা করে কখন, যখন করোনার সময় সকলে বাসায় বন্দি অবস্থায়, সেই সময়টা আসলে তার আগ পর্যন্ত আমরা জানতাম যে আসলে আবৃত্তি বা উপস্থাপনা এগুলো শুধু টেলিভিশন চ্যানেল এবং মঞ্চেই হবে। তো তখনই আসলে এই যে স্ট্রিমিং এর আসা বা ফেসবুকে লাইভ করা এবং সকল মানুষকে, বিশ্বের এত জায়গায় যে বাঙালিরা আছে দেশ থেকে এত দূরে, তারা যে সাহিত্য চর্চা করছে, বই খুঁজে বের করছে, এসে বইমেলা থেকে বই কালেক্ট করে নিয়ে যাচ্ছে, তার ছেলে মেয়েকে শেখাচ্ছে এবং শেখাতে চায়, তারা আমাদের চেয়ে তারা আরো বেশি চর্চা করছে। হ্যাঁ, এইগুলো আসলে জানা হয়েছে আমার ওদের সাথে, ওরাই প্রথমে আমাকে যোগাযোগ করে এবং ওরা আমাকে নয় আসলে অনেককেই সম্পৃক্ত করে যে আপনাদের আসলে মেধাগুলো কেন আপনারা নিজেদের করেই রাখছেন, কেন ওটা ছড়িয়ে দিচ্ছেন না, এরকম। তো আমার ভালো লেগেছে এবং ওই জায়গা থেকে ওদের সাথে পথ চলা শুরু, এখন পর্যন্ত আছি। এবং জার্নালের যে বিষয়টা হচ্ছে, এখানে পুরোটাই লেখালেখি হয় এবং সম্পূর্ণটাই আবৃত্তি সংক্রান্ত, সেটা আবৃত্তির কোনো ভুল ত্রুটি নিয়ে বা যে কোনো একটা টপিক নিয়ে বা আমাদের জানার যে জায়গাটা নিয়ে। এখানে ভাস্বর বন্দ্যোপাধ্যায় 21শে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী, উনিও লেখা দিয়েছেন, এমন আরো অনেক, আমাদের রূপা চক্রবর্তী বিভিন্ন সময় আমাদের সাথে ছিলেন, আছেন। এবং এভাবে আমাদের বিভিন্ন প্রান্তে, আমরা যদি কলকাতার কথা বলি, অনেকেই যারা আবৃত্তির সাথে জড়িত তারা উৎপল কুণ্ডের নাম শুনেছেন, তো সেই ওনারও ইন্টারভিউ আমরা এখান থেকে নিয়েছি এবং আসলে জানার শেষ নেই। আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে কাজী সব্যসাচী পুরস্কার পেয়েছেন, কবে পেয়েছেন? এবং বাংলাদেশী হিসেবে আমরাও গর্বিত যে আপনি পুরস্কার পেয়েছেন, এই বিষয়ে যদি কিছু বলেন। এটা এই বছরেরই, কাজী নজরুল ইসলামের পরিবার, তার নাতি পরিবারে যারা হচ্ছে সংগঠন চর্চার সাথে এখনো জড়িত আছে, নজরুলকে নিয়ে যারা চর্চা করছে, তাদের জন্য প্রতি বছরই আসলে অ্যারেঞ্জ করে। এবারই প্রথম ওরা কলকাতার বাইরে বাংলাদেশ থেকে কিছু শিল্পীর নাম চেয়েছিল। তো তার মধ্য থেকে হচ্ছে যারা আমার শ্রোতা আছেন, তাদের মধ্য থেকে আমার কাছ থেকে কবিতা কালেক্ট করেছেন, যে আপনি কবিতা চর্চা যেটা করেছেন নজরুলের, আমাদের দিলে আমরা একটু কৃতজ্ঞ থাকতাম। জানতে চেয়েছি কেন, বললো এরকম। তখন আমি আসলে বিষয়টার সাথে এতটা পরিচিত ছিলাম না,
তো যখন কাজীর পরিবার শুনেছি তখন আমার ভেতরে একটা অন্যরকম আস্থার জায়গা তৈরি হয়েছে, যাচ্ছে ঠিক না আছে সেখানে দিয়ে সেটা দেয়া যায়। তো দেবার পরে ওরা বললো যে না, এটা ওনারা খুব ভালোভাবেই প্যানেল বসিয়ে অনেকেই শুনেছে এবং শোনার পরে ওনাদের মনে হয়েছে যে না ঠিক আছে এই জন্য। তো তখন আসলে এটা আমি মানে প্রথমবার আয়োজন করছি এবং প্রথমবার এভাবে কেউ আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে গেল এবং আরো কয়েকটা জমা পড়েছিল বাংলাদেশ থেকে, তার মধ্যে থেকে তারা যে আমাকে যোগ্য মনে করেছে, আমি মনে করেছি আমার দায়িত্বের জায়গা অনেক বেড়ে গেছে। হয়তো আমি যখন সব্যসাচী অ্যাওয়ার্ডের জন্য নাম আসলো তখন পর্যন্ত আমার নজরুল নিয়ে কাজ কম, রবীন্দ্রনাথ নিয়ে কাজ বেশি ছিল, কিন্তু যখন আমার কাছে মনে হলো, কারণ একেবারে যদি খুব মানে ফ্র্যাঙ্কলি বলি তাহলে হচ্ছে যে আমরা একটু আসলে রবীন্দ্রটাকে একটু সহজ মনে হয় যে আত্মার বেশি কাছে, নজরুলটা আমাদের জাতীয় কবি কিন্তু একটু কঠিন লাগতো তখন পর্যন্ত, এখন লাগে না। কারণ যখন ওই যে দায়িত্ববোধের জায়গাটা বেড়ে গেছে, চর্চা বেড়ে গেল, গবেষণা বেড়ে গেল, তখন আমার মনে হলো যে না, একটা সম্মাননা যেহেতু আমি পাচ্ছি এবং বাংলাদেশ থেকে একমাত্র প্রথমবার আমাকেই দিল, তো কলকাতার রবীন্দ্র সদন মঞ্চে হয়েছে, ওখানে সবাই এসেছিলেন, আরো জ্ঞানীগুণী ওখানকার মানুষ যারা ছিলেন। তো তখন আমার ওখানে মঞ্চে দাঁড়িয়েও আমি একটা কথাই বলেছি যে আমি জানি না আপনারা হয়তো আমার একটা কবিতা শুনে এটা ডিসিশন নিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার আসলে দায়িত্ববোধের জায়গা থেকে আরো বেশি নজরুল চর্চা করতে হবে। আপনার অ্যালবাম নিয়ে যদি বলেন, 3টি অ্যালবাম বের হয়েছে আবৃত্তির, প্রথমটা কি, ওইটার বিষয়বস্তু কি ছিল, আমাদের দর্শক শ্রোতাদের যদি একটু বলেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। প্রথম অ্যালবাম আমি একটু ক্লিয়ার করেই বলি যে আমার একটা অ্যালবামের কাজ আসলে আগেই শুরু হয়েছিল, মাঝে আমাদের করোনা চলে আসে। করোনা চলে আসার কারণে সেই অ্যালবামটা আসলে যথাসময়ে রিলিজ আমরা করতে পারিনি, ওটা করোনার পরে গিয়ে রিলিজ হয়েছে, কিন্তু কাজটা আগে ছিল। আর যে অ্যালবামটা বলতে গেলে প্রথম বলতে হয় সেটা হচ্ছে বৃষ্টি ভেজা ভোর, কিন্তু সেটা আসলে আমাদের পরের কাজ ছিল, সেটা মানে আগে রিলিজ হয়েছে। কি কি দিয়ে সাজানো হয়েছিল এটি? বাংলাদেশ এবং বিভিন্ন ভাষাভাষীর কবিতা নিয়েই হচ্ছে করা হয়েছিল বৃষ্টি ভেজা ভোরটা, কিন্তু যেটা প্রথম অ্যালবাম ছিল সেটা অনেক গবেষণা এবং আমরা অনেক চিন্তা ভাবনা করেই কাজ করেছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে তাকে একটা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে তার কবিতার মধ্য দিয়ে। এবং আসলে অনেকেই তো কাজ করেছে, অনেকেই রবীন্দ্রনাথের উপর কাজ করেছে, কিন্তু একেবারে তার জন্মদিবসে মুক্তি করে তাকে মানে কবিতা দিয়ে শ্রদ্ধাঞ্জলি করে কোনো অ্যালবাম রিলিজ করা, আমার জানা মতে ওটা আমাদের প্রথম এক্সপেরিমেন্টাল কাজ ছিল। আমার জানা মতে এটা কখনো হয়নি। এরপরে এই জন্যই আসলে আমাদের কাজটা ওইভাবে প্ল্যান করা হয়েছিল এবং একটু বলে রাখতে চাই অনেক সময় নিয়ে, ওই জন্যই সময় নিয়ে করেছি, কারণ আমরা চাচ্ছিলাম যে এটা এক্সট্রা অর্ডিনারি কিছু হোক। আরো একটি কাজ আপনি করছেন আমরা জানি, সেটা হলো কাব্যকুহুক, এই বিষয়ে যদি কিছু বলেন। কাব্যকুহুক আমার নিজস্ব আবৃত্তি সংগঠন, এটা আমার একটা স্বপ্নের মতো। আমি তো যখন আমার মায়ের কাছ থেকে আবৃত্তির হাতে করি, কিন্তু যখন আমি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য প্রথম ঢুকি তখন ওখানে আসলে অনেক সংগঠন যারা হচ্ছে আবৃত্তি চর্চা, তারপর হচ্ছে নাটকের দল, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে সাংবাদিকতা, বিভিন্ন ক্ষেত্রে শাখায় আবৃত্তি এবং উপস্থাপনা একত্রিতভাবে করাতেও সংগঠনগুলো। তো আমার বেশ কয়েকটা সংগঠনের সাথে জড়িত থাকা হয়েছে, কাজ করেছি এবং পরবর্তীতে যখন কর্মযজ্ঞে এসে পড়েছি বা কাজ করছি, সংবাদ উপস্থাপনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তখন হয়তো সাংগঠনিক চর্চাগুলো ধরে রাখা সম্ভব হয়নি। দর্শক শ্রোতারা, আপনার নিশ্চয়ই এত সময় ধরে কারো মধ্যে বা অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে একজন আবৃত্তি শিল্পী নিয়ে আপনি কথা বলছেন কিন্তু তার আবৃত্তি তো শোনালেন না, তো আপনি নিশ্চয়ই আমাদের শোনাবেন নজরুল, রবীন্দ্রনাথ, আপনার যা ভালো লাগে, যেটি ধরেন আপনি ঘুমানোর সময়, হাঁটার সময়, সবসময় বারবারই এই লাইনগুলো আসে। ছোট্ট একটা কবিতা আবৃত্তি করি, যেহেতু মাত্রই সব্যসাচীর কথা বলছিলেন এবং আমাদের জাতীয় কবি হিসেবে তার প্রতিও আসলে দায়বদ্ধতা আছে। কাজী নজরুল ইসলামের কবিতা থেকে ছোট্ট একটা কবিতা, এবং কবিতার এটা আমি যতবার পড়ি আমার মনে হয় যে আসলে উনি তো ঠিকই বলে গেছেন, মানুষের যে বিষয়টা নিয়ে উনি সবসময় বলেছেন, এখানের যে ভেতরের যে কথাটা সেটা হচ্ছে যে এই যে ঋষি মুনি যারা হচ্ছে সাধনা করছে ঈশ্বরকে পাবার জন্য, কিন্তু আসলে প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বর বসবাস করে, সেটাই হচ্ছে এই কবিতার ভেতরের বার্তা, মূল সারাংশ। ঈশ্বর আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের। কে তুমি খুঁজিছ জগদীশ ভাই, আকাশ পাতাল জুড়ে,
কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে। আপনি শত ব্যস্ততার মধ্যে ঈদের আগে আমাদেরকে সময় দিয়েছেন। প্রতিদিনের সংবাদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই এবং আবারও ধন্যবাদ জানাই। আমিও ধন্যবাদ জানাতে চাই প্রতিদিনের সংবাদকে। এই যে বাংলা সাহিত্যের কথা চিন্তা করে আবৃত্তি শিল্পী এবং একই সাথে সংবাদ উপস্থাপনা নিয়ে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস এগুলোকে তুলে ধরবার জন্য আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদেরকে শুনছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি।